হুতিদের সহযোগিতা করছে চীন, সন্দেহ ট্রাম্পের। ইরান এখনও তাদের জায়গায় অনড় রয়েছে। হামাস শর্ত দিল ইসরায়েলকে। বিশ্ব মোড়লরা চিন্তা করছেন ইসরায়েল কখনোই হামাসের শর্ত পূরণ করতে পারবে না। ইলন মাস্ক এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। আজকের প্রতিবেদনটি আমরা দেখিনি। হামাসের কাছে জিম্মি 59 ইসরায়েলিকে মুক্তির জন্য এবার মাথা নত করতে বাধ্য হলো নেতানিয়াহু। জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতির প্রস্তাবও পাঠিয়েছে ইসরায়েল, কিন্তু হামাস সে প্রস্তাব নাকচ করে উল্টো 3টি শর্ত আরোপ করেছে জিম্মিদের মুক্তি দিতে। এদিকে জিম্মিদের যে কোনো শর্তে ছাড়িয়ে আনতে খোদ ইসরায়েলে শুরু হয়েছে বিক্ষোভ। ইসরায়েলের সেনা ও বিমান বাহিনীর একাংশ এরই মাঝে নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা গাজায় আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগেই নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় ফিলিস্তিনে, কিন্তু হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে 3টি শর্ত আরোপ করেছে, যে শর্তগুলো মেনে নেওয়া ইসরায়েলের পক্ষে অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাবে পাল্টা আরেকটি চুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। ওই প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে এবং গাজা পুনর্গঠনের চুক্তি করতে হবে। তাহলেই গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে হামাস। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার নাম খলিল আল হাওয়া। তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। টেলিভিশনে সম্প্রচার করা বক্তব্যে আল হাওয়া বলেন, ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস, কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে, এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরও বিলম্বিত করবে ইসরায়েল। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন বলে উল্লেখ করেন হামাসের এই নেতা। তিনি বলেন, ওই চুক্তির ভিত্তি হলো ফিলিস্তিনিদের ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। এমনকি সব জিম্মির জীবনের বিনিময়ে হলেও তারা তা করতে চায়। ইসরায়েল সরকারের হিসাবে গাজায় এখনো 59 জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছেন। তাদের মধ্যে মাত্র 24 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। খলিল আল হাওয়া বলেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন, এই 3 শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিবে হামাস। এর জন্য বড় পরিসরে আলোচনার পাল্টা প্রস্তাব দিয়েছে তারা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পরে 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে ইসরায়েল। এই সময়ের মধ্যে 38 জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। উপত্যকাটিতে আবার যুদ্ধবিরতির জন্য মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে, তবে সেই আলোচনায় এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি দেখা গেছে। এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হেইট। তিনি বলেছেন, হামাসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা শান্তির প্রতি আগ্রহী নয়, বরং চিরস্থায়ী সহিংসতা চাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে শর্তগুলো দিয়েছে তাতে কোনো বদল আসেনি। জিম্মিদের মুক্তি দিন, না হয় নরকের মুখে পড়ুন। এদিকে যুদ্ধবন্ধ নিয়ে আলোচনার মধ্যেও গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গাজায় প্রায় 40টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এদিন উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত 32 জন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 51,065 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,16,505 জন। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এবার হুতি গোষ্ঠীকে সমর্থন করেছে অন্যতম পরাশক্তি চীন, আর চীনা সহায়তায় মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। লাল সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোর উপর হুতি বিদ্রোহীদের হামলায় চীনের একটি বেসরকারি স্যাটেলাইট কোম্পানির জড়িত থাকার কথা বলছে বিশ্ব মিডিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে চীন কিংবা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। অভিযোগ অনুযায়ী চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি নামের এই প্রতিষ্ঠানটি ইয়েমেনের হুতি গোষ্ঠীকে উপগ্রহ চিত্র সরবরাহ করেছে, যার সাহায্যে মার্কিন স্বার্থে হামলা চালানো সম্ভব হচ্ছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। এই চ্যাংগুয়াং প্রতিষ্ঠানটির সম্পর্ক রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, চ্যাংগুয়াং কোম্পানিটি ইরান সমর্থিত হুতি সন্ত্রাসীদের সরাসরি সহায়তা করছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। রেড সাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ। এখানে 2023 সালের শেষ দিক থেকে হুতিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন তথ্য অনুযায়ী এ পর্যন্ত 100টিরও বেশি হামলা চালানো হয়েছে, যার ফলে ডুবে গেছে 2টি জাহাজ, একটি ছিনতাই হয়েছে এবং নিহত হয়েছেন অন্তত 4 জন নাবিক। হুতিরা সাধারণত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট বোট ব্যবহার করে। তবে চ্যাংগুয়াংয়ের জিলন 1 স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে পাওয়া 0.5 মিটার রেজুলেশনের চিত্র তাদের হামলার ক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। হুতিরা এখন মার্কিন চলমান যুদ্ধজাহাজের গতিবিধি নজরদারি ও নির্ভুল টার্গেটিং করতে পারছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চীন এবং হুতিদের হাত মেলানোর গল্প। বিভিন্ন বিশ্লেষক হুতিদের হামলার তথ্যচিত্র ও টাইমলাইন শেয়ার করছেন, যেখানে হুতিদের চীনের সমর্থনের কথাও শোভা পাচ্ছে, যদিও কোনো পক্ষই চ্যাংগুয়াংয়ের সংশ্লিষ্টতা নিয়ে নিশ্চিত কিছু বলেনি। বিশ্লেষকরা বলছেন এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নৌ অভিযান চলছে। এরই মাঝে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতিদের কমান্ড সেন্টার ও অস্ত্রাগারে বিমান হামলা চালাচ্ছে। রেড সাগরের ঝুঁকি এড়াতে মায়োর্স, এমএসসি সহ শীর্ষ জাহাজ কোম্পানিগুলো সুয়েজ ক্যানালের বদলে কেপ অফ গুড হোপ হয়ে যাতায়াত করছে। এতে ট্রানজিট সময় বেড়ে যাচ্ছে 7 থেকে 14 দিন, আর খরচ বাড়ছে প্রায় $200 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে হুতিদের সম্পর্ক, চীনের ইরান থেকে তেল আমদানি এবং চ্যাংগুয়াংয়ের কার্যক্রম মিলিয়ে মধ্যপ্রাচ্যে জটিল ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অথচ বেইজিং এখনও এই বিষয়ে নিশ্চুপ। তবে শুল্ক ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ গোটা বিশ্বই জানে, আর দুয়ে 4 মিলিয়ে মার্কিন প্রশাসন দাবি করছে হুতিদের এমন হামলায় চীনের সহযোগিতা রয়েছে। হুতিরা এখনও মার্কিন যুদ্ধজাহাজের সরাসরি কোনো ক্ষতি করতে পারেনি, কারণ এই জাহাজগুলোতে রয়েছে আধুনিক এইজিস কম্ব্যাট সিস্টেম। তবে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলো এসব প্রযুক্তির সুবিধা পায় না, যার ফলে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে ঠান্ডা লড়াই। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের নিয়োগ করা ব্যক্তিকে সরিয়ে দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন তাকে না জানিয়েই এই নিয়োগ দিয়েছিলেন মাস্ক। ট্রাম্পের এক সিদ্ধান্ত আর অভিযোগের পর মাস্ক চুপ থাকলেও বিষয়টি ভালোভাবে নেননি তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন ধরেই বলছেন ইলন মাস্ককে চলে যেতে হবে। তিনি বলেছেন মাস্কের নিজের ব্যবসা রয়েছে, তাকে তার প্রতিষ্ঠান চালাতে হবে, কিন্তু ঠিক কবে নাগাদ মাস্ককে বিদায় জানাবেন তা এখনো বলেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় বসার 100 দিন হয়নি, এরই মধ্যে ট্রাম্প ইলন মাস্ক দ্বন্দ্ব চরমে উঠেছে। সংঘাতের কেন্দ্র আমেরিকার একমাত্র ট্যাক্স সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস। ঘটনার শুরু গ্যারি শ্যাপলে নামের আইআরএস এর এক কর্মকর্তাকে ঘিরে। 2 বছর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুর্নীতির তথ্য প্রকাশ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি সে সময় বিষয়টি লুফে নেয় এবং বাইডেন বিরোধী প্রচারণায় ব্যবহার করে। মিডিয়াগুলো শ্যাপলেকে রীতিমতো জনগণের নায়ক বানিয়ে দেয়। সরকারি কাজের দক্ষতা বাড়াতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ গঠন করেন ডোনাল্ড ট্রাম্প, যার দায়িত্ব দেওয়া হয় ইলন মাস্ককে। দায়িত্ব নিয়েই ইলন মাস্ক দেশ বিদেশে মার্কিন অনুদান বন্ধ করে দেন। অসংখ্য সরকারি প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মাস্কের প্রতিটি পদক্ষেপ নিয়েই প্রশ্ন উঠেছে। আদালতেও গড়িয়েছে বেশ কিছু বিষয়। তারপরও ট্রাম্প সমর্থন করে যাচ্ছিল তাকে। কিন্তু এবারে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না বিশ্বমোড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে না জানিয়েই হঠাৎ করে গ্যারি শ্যাপলেকে আইআরএস এর প্রধান হিসেবে নিয়োগ দেন ইলন মাস্ক। অর্থমন্ত্রী নিজে হোয়াইট হাউসে যান, প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি জানান মাস্ক এটা ঠিক করেনি, এটা ট্রাম্পকে অপমানের শামিল। এর পরপরই ট্রাম্প নির্দেশ দেন গ্যারি শ্যাপলেকে সরিয়ে নতুন কাউকে আনতে। পরদিনই ভারপ্রাপ্ত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাইকেল ফাউকেন্ডারকে দায়িত্ব দেওয়া হয়। স্থায়ী কমিশনার হিসেবে প্রস্তাব করা হয় প্রাক্তন কংগ্রেসম্যান বিলি লং এর নাম। এতেই মনে হতে পারে অনেক কিছুই ঘটে গেছে, কিন্তু না, ঘটনা আসলে এখনো অনেক বাকি। যাকে সরিয়ে শ্যাপলেকে নিয়োগ দিয়েছিলেন ইলন মাস্ক, সেই মেলানি ক্রাউস ফাঁস করেন আরেক বিস্ফোরক তথ্য। আইআরএস এর সাবেক প্রধান মেলানি জানান ইলন মাস্কের দপ্তর থেকে জনগণের ট্যাক্সের ডেটা চাওয়া হয়, তা দিতে অস্বীকার করার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। মেলানি বলেন দিস ক্রাইসিস আওয়ার রেড লাইন। কিন্তু ঝড় এখনো থামেনি। বৃহস্পতিবার রাতে ইলন মাস্ক এক্সে শেয়ার করেন এক পোস্ট, যেখানে কট্টরপন্থী লরা লুমার জানান স্কট বেসেন্ট ট্রাম্প বিরোধী একজন ক্লায়েন্টের সাথে গোপন মিটিং করেছেন। মাস্কের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমটিতে সাথে সাথেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট। রাতারাতি ট্রাম্প বিরোধী ভিলেন পরিণত হন ট্রাম্পেরই অর্থমন্ত্রী। যদিও ব্রায়ান দাবি করেছেন সেই বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে। মাস্কের এই প্রচারণায় ট্রাম্প প্রশাসনের অনেকেই ক্ষুব্ধ, কারণ এর মাধ্যমে রিপাবলিকান দলেরই ক্ষতি করেছেন মাস্ক। তবে এবারই প্রথম নয়, কয়েকদিন আগেই ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারোকে এক্সে আক্রমণ করেছেন মাস্ক। তিনি বলেন নাভারো ইজ টোটালি এ মোড়ন। অনেক প্রশ্নেরই উত্তর নেই। ইলন মাস্ক কি তাহলে প্রশাসনের ভেতরেই ছায়া সরকার চালাচ্ছেন? যেই ডিপ স্টেটের কথা ট্রাম্প অস্বীকার করেছেন, সেই ডিপ স্টেটের নাটাই কি তাহলে ইলন মাস্কের হাতে? প্রেসিডেন্টকে না জানিয়েই তিনি যখন খুশি বদলাতে পারেন পথ, বন্ধ করে দিতে পারেন নীতিমালা? শুধু মিডিয়া নয়, এই প্রশ্ন এখন উঠেছে মার্কিন কংগ্রেসেও। ফিলিস্তিনের মাটিতে রয়েছে বাইতুল মোকাদ্দাস মসজিদ। এটি তৈরি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। আজ সেই মাটিতে মুসলিমদের উপর নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী। এই মসজিদ থেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। এই মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের
অশেষ রহমত রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।